শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ শুরু। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, জানাবেন সরকারের অগ্রাধিকার। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা, স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গীকার নতুন মন্ত্রীদের। ৭১ আর ২৪-এর চেতনা এবং জনকল্যাণকে প্রাধান্য দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার প্রাইম নিউজে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি ফারহিন টুম্পা, আমি আকাশ এহসান। দর্শক, এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। রাষ্ট্র পরিচালনার প্রথম দিন সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছেন তিনি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে কর্মদিবসের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা তারেক রহমানের। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীরদের স্মৃতির সম্মানে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। সময়টিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিরগলে করুণ সুর বাজে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য এবং ২০২৪ সালে দেশের গণতন্ত্র ফেরাতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জাতির পক্ষে শ্রদ্ধার কথা লেখেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে নতুন দায়িত্বের শুরুতে নিজের অনুভূতি প্রকাশে জানান, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছেন এবং জনগণের সামনে যেসব কর্মসূচি তারা ঘোষণা করেছেন সেসব বাস্তবায়নে মহান আল্লাহর কাছে তৌফিক প্রদান করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তিন বাহিনী প্রধান সহ বাকি কর্মকর্তাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও জানান, ৭১ এবং ২৪-এর চেতনা সমুন্নত রাখতে কাজ করবে এই সরকার। বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। আল্লাহ যখন দয়া করে আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে এনে এই দেশের শাসনভার গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু নেই। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নেই। যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। দুপুর ১২টার দিকে তারা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে তার ভাষণ। জাতির উদ্দেশ্যে এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ। ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে পারেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর এই ভাষণ ঘিরে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। রাষ্ট্র টেলিভিশনের পাশাপাশি অন্যান্য গণমাধ্যমেও ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানকে
পৃষ্ঠপোষকতা দেওয়ার অর্থনীতি আর থাকবে না বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে এমন ঘোষণা দেন তিনি। আর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, তাই রমজানে কোনো পণ্য সংকট হবে না বলেও আশাবাদ তার। নতুন সরকারে নতুন দায়িত্ব। আগে ছিলেন বাণিজ্য মন্ত্রী, কিন্তু এবার সামাল দেবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ে উপস্থিত দুপুর 12:30টার পরপরেই। শুরুতেই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়, এর মধ্যেই বিরতি দিয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন তার অগ্রাধিকার। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রায়ন করতে হবে। আর কি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সেখানেই দেখা মিলল অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির। সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। দেশের একটা কেন্দ্রীয় জায়গা, সেইখানে প্রতিষ্ঠানগুলোর দক্ষ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। যত বেশি দক্ষ হবে তত আসলে আমরা সামনের দিকে এগোতে পারব। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি। জীবনে প্রথমবার এমপি, প্রথমবারই মন্ত্রী। নিজ মন্ত্রণালয়ে এলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্ন রমজানে পণ্যমূল্য পরিস্থিতি নিয়েই। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সকলের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। আজ ভোরে রাজধানীর শটফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে দেশের সকল ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন সংসদের বিরোধী দলের এই নেতা। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। রিটে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক হিসাবে ঘোষণা করা হবে না, এই মর্মে আমি একটি রুল চেয়েছি এবং এই রুল শুনানি না হওয়া পর্যন্ত এই জুলাই জাতীয় সনদ 2025 এর কার্যক্রম স্থগিত চেয়েও প্রার্থনা করেছি। আজকে এই রিট পিটিশনটি ফাইল করেছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনানি হবে। সময় হলো বায়াজিৎ স্টিল বিরতির, এরপর আরও থাকছে। বিরতির পর আবারও স্বাগত। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন।
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। সকাল 11টায় ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল হাসান জানান, সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্প কার্যক্রম শেষে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে দুর্ঘটনায় পড়েন। শেরপুরগামী যাত্রীবাহী বাস খান ট্রাভেলের সাথে তাদের বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর ট্রাক চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতের মৃত্যু হয়। 2 গাড়ির অন্তত 15 জন আহত হন। কোনো বিভক্তি নয়, দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে, সংবাদ মাধ্যমের পাশে থাকার কথা জানালেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। নতুন সরকার যেন সংবাদ মাধ্যমের ওপর ঘটে যাওয়া হামলাগুলো আমলে নেন, সে দাবি রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। উগ্রবাদীদের হামলায় পুড়ে যাওয়া প্রথম আলো ভবনটি বর্তমানে প্রদর্শনী স্থলে রূপান্তরের উদ্বোধনী আয়োজনে আজ কথা বলেন তারা। ঠিক 2 মাস আগে গত বছরের 18 ডিসেম্বর হামলা শিকার হয়েছিল প্রথম আলোর এই ভবন। সেই ধ্বংসেই আবার সৃষ্টি। পুড়িয়ে দেওয়া ভবনের ভস্য ঘিরে শিল্পী মাহবুবুর রহমানের প্রদর্শনী আলো। জানান দেওয়া পোড়া ইট, পুড়ে যাওয়া মনিটর কিংবা পোড়া বইয়ের পাতার ফাঁকেও জাগতে পারে প্রাণ। ফিনিক্স পাখির মতো উত্তরণ ঘটবে সত্যের আলোর। বিজ্ঞাপন বিষয়ে সংবাদ মাধ্যম দুর্বল হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র। তাই স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা করতে না পারলে দেশ ও গণতন্ত্রের উন্নয়ন সম্ভব নয়, তা আরও একবার মনে করিয়ে দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখেছি যে বাংলাদেশে আরও অনেক গণমাধ্যমে কিন্তু আক্রান্ত হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরপর। আমরা ভবিষ্যতে এই ধরনের আর কোনো কর্মপরিকল্পনা যাতে কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে, কোনো ছাত্র জনতা যাতে গ্রহণ না করে। গণমাধ্যমে যদি দোষ ত্রুটি থেকে থাকে আপনারা আপনাদের মত প্রকাশের মাধ্যমে সে দোষ ত্রুটি প্রকাশ করবেন, জানাবেন। কিন্তু গণমাধ্যমকে আক্রান্ত করা হচ্ছে নিজের বুকে নিজে ছুরি মারা। শক্তির বিনাশ নেই, হয় রূপান্তর। তাই অপশক্তি রুখে দেওয়ার আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের। এখানে কোনো আশরাফ আত্রাফ নেই, আসলে সবাই মিলে এটাকে রুখতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলবো, এই চেতনাটি যদি আমাদের মধ্যে রাখে, ইনশাআল্লাহ আমরা দুঃখগ্রস্ত হব না। শক্তির কখনো বিনাশ নাই, শক্তি রূপান্তর হয় এবং শিল্পী সেটি দেখিয়েছেন। মুক্ত চিন্তার কবর খোঁড়ার খায়েশ থামিয়ে দিতে আগামীতে ঐক্যের প্রত্যয় জানান ডেইলি স্টার এবং প্রথম আলোর 2 সম্পাদক। আমি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা চাই, তাহলে আমি অনুরোধ করব এই নতুন সরকারকে যে আপনারা যেন নির্বিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং কারা এটাকে উস্কানো দিয়েছে, কারা এটাকে বাস্তবায়ন করেছে, তাদের যেন আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। যে কোনো সাংবাদিকতার সঙ্গে যুক্ত গোষ্ঠীর ব্যক্তি, তাদের যে কোনো হামলা, আক্রমণ, বিপদ আপদের সময় তিনি যে কোনো দলের, যে কোনো মনেরই বা যে কোনো চিন্তাই হন না কেন, তাদের পাশে আমরা থাকব। প্রথম আলোর দগ্ধ ভবনে এই প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কিসমত জাহান, এটিএন নিউজ, ঢাকা। প্রাইম নিউজের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবার বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। রমজান আসার আগেই রাজবাড়ীতে ডাল, চিনি, ছোলা সহ বিভিন্ন নিত্যপণ্য খাদ্য সামগ্রীর দাম বেড়েছে। গত 2-3 দিন ধরে রাজবাড়ী বড় বাজারে বিভিন্ন মুদি দোকানগুলোতে রমজানে ব্যবহার্য সামগ্রীর সরবরাহ থাকলেও অত্যাধিক দামে এসব পণ্য সামগ্রী বিক্রি করতে দেখা যায়। বর্তমানে প্রতি কেজি সাদা চিনি 100 টাকা, ছোলা 90 টাকা, সব ধরনের ডাল সহ 10 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে। চলতি সপ্তাহে প্রথম দিকে চিনি 80, ছোলা 75 থেকে 80 টাকা ও খেসারি, মসুরি ডাল ও বেসন 85 থেকে 90 টাকায় বিক্রি হলো। গত 2 দিন ধরে 95-100 টাকায় বিক্রি করা হচ্ছে। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
নাটোরের ঔষধি গ্রামে সম্প্রতি বিটরুটের চাষ শুরু হয়েছে। সদর উপজেলা লক্ষ্মীপুর এলাকার শামসুল আলম নামে এক কৃষক এখানে সর্বপ্রথম এই সবজি আবাদ করেন। তার দেখা দেখি অন্যান্য কৃষকও আবাদ শুরু করেছেন। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি ও খনিজ লবণ রয়েছে, তাই বিটরুট খেলে রক্ত বৃদ্ধি পায় ও নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে। এই সবজি আবাদ করতে বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী 1 মিলিমিটারও পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। মঙ্গলবার হিব্রু দৈনিক ইদিয়ত আহরোনথ আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাজ জোর দিয়ে বলেন, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত এবং তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে সরবে না। গাজার পূর্বাঞ্চলে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী যে রেখা পর্যন্ত সরে এসেছিল তাকেই মূলত ইয়েলো লাইন হিসেবে অভিহিত করা হচ্ছে। আবারও ফিরছি দেশের খবরে। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে তরুণীর মৃতদেহ ভেসে এসেছে। সকালে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বুরি মিঠাপানির সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সকালে জোয়ারের সময় মরদেহ দুটি সৈকতের বালুচরে আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে সাগরে ভেসে থাকার সময় পানির স্রোতের কারণে এমন হতে পারে। প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রাইম নিউজে। ভারতে পাচার হওয়া 28 বাংলাদেশি শিশু কিশোর ফিরে এলো দেশে। মঙ্গলবার বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ওই শিশুদের হস্তান্তর করে। বেনাপোল বন্দরের ইমিগ্রেশন ওসি শাকওয়াত হোসেন জানিয়েছেন, এসব শিশু কিশোরদের কেউ বাবা মায়ের সাথে অথবা দালালের খপ্পরে পড়ে ভারতে যায়। সেখানে বিভিন্ন সময় পুলিশের কাছে আটক হলে ভারতের বেসরকারি মানবাধিকার সংস্থা আদালত থেকে তাদের ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। এবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে 28 জনকে দেশে ফেরত পাঠানো হলো। জুলাই গণ অভ্যুত্থানে তালাবদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিছিল নিয়ে খুলেছেন নেতাকর্মীরা। তারা সেখানে জয় বাংলা স্লোগান দেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঝদি টাউন হল মোড়ে দলের জেলা কার্যালয়ে আসেন। তারা তালা খুলে অফিসে অবস্থান নেন এবং স্লোগান দেন। বেশ কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান তারা। ব্যানারে লেখা রয়েছে, দীর্ঘ 18 মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো। এ ঘটনা আলোড়ন তোলে শহরে। পরে পুলিশ শহরের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে আটক করে। পঞ্চাশ সদস্যের মন্ত্রিসভার মধ্যে 41 জনেরই সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। সরকার প্রধান তারেক রহমান সহ অনেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর টেকনোক্রেট মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 3 জন। তারুণ্যে ভরপুর এই মন্ত্রিসভাকে বিশ্লেষণ করেছেন আরাফাত সিদ্দিক।
তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের একমাত্র প্রধানমন্ত্রী যার বাবা মা দুজনই সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দুটি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে দুটিতেই নির্বাচিত হয়েছেন তিনি। দেশের ১৭তম প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের মতোই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫০ সদস্যের মন্ত্রিসভার মাত্র ৯ জন আগেও তাঁর মায়ের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায়চৌধুরী, আনম এহসানুল হক মিলন এবং আসাদুল হাবিব দুলু। এর আগে মন্ত্রিসভায় না থাকলেও সংসদ সদস্য কিংবা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনকারীদের মধ্যে নতুন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জহিরুদ্দিন স্বপন এবং জাকারিয়া তাহের। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সরকারের মন্ত্রীর দায়িত্ব পেলেন তাদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলে পরিচিত ডাক্তার AZM জাহিদ হোসেন, শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন এমপিদের মন্ত্রী হওয়ার এই তালিকায় আছেন দীপেন দাওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম। একমাত্র নারী মন্ত্রী আফরোজা খানম রিতাও প্রথমবার নির্বাচিত হয়েছেন। এছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত সরকারের দায়িত্বে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং কুমিল্লার সাবেক এমপি মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। নির্বাচনে হেরে গেলেও টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আছেন জাতীয় ফুটবল দলের সাফজয়ী ক্যাপ্টেন আমিনুল হক। ২৪ জন প্রতিমন্ত্রীর প্রত্যেকেই এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন। এর মধ্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়া বাকি ২৩ জনই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি জোটের শরিকদের মধ্যে মন্ত্রিসভায় থাকছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এনডিএম প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় প্রাধান্য পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সবচেয়ে কম সিলেট বিভাগ থেকে কোনো অঞ্চল থেকে কতজন মন্ত্রী হলেন জানাচ্ছেন মহসিন কবির। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সর্বোচ্চ ১২ জন করে সদস্য নেওয়া হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে এককভাবে ঢাকার মন্ত্রী প্রতিমন্ত্রী ৫ জন। এদের মধ্যে রবিউল ইসলাম রবি পূর্ণমন্ত্রী, বাকি ৪ জন প্রতিমন্ত্রী। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ছাড়া বাকি ৭ জেলা থেকেই মন্ত্রিসভায় প্রতিনিধি রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকেও মন্ত্রী হয়েছেন ১২ জন। শুধু চট্টগ্রাম থেকে ৩ জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১ জন। স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং অর্থের মতো প্রভাবশালী মন্ত্রণালয় চট্টগ্রামের দখলে। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে কুমিল্লা থেকে ৩ জন, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি থেকে ১ জন করে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। বরাবরই বিএনপির রাজনীতিতে এগিয়ে থাকলেও নোয়াখালীর কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। সবচেয়ে কম মন্ত্রী সিলেট এবং রংপুর জেলায়। এই দুই বিভাগের ১২ জেলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন মাত্র ৫ জন। তবে এলজিআরডির মতো প্রভাবশালী মন্ত্রণালয় রংপুর বিভাগের দখলে, যার নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা বিভাগে এবার ভোটের লড়াইয়ে পিছিয়ে বিএনপি। তবে সরকার গঠনে এই বিভাগের ১০ জেলার মধ্যে ৪ জেলা থেকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে ৪ জনকে। আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও খুলনা থেকেই। রাজশাহীর ৫ জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন ৬ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট থেকে কোনো মন্ত্রী নেই এবারের বিএনপি সরকারে। বরিশাল বিভাগে ভোটের হিসেবে এগিয়ে বিএনপি, তবে মন্ত্রিত্বে এই বিভাগ পিছিয়ে। মাত্র ৫ জন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। বিভাগের অন্য ৩ জেলা ঝালকাঠি, বরগুনা এবং পিরোজপুর থেকেও নেই একজনও। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মধ্যে শুধুমাত্র শেরপুর থেকে কেউ মন্ত্রিত্ব পাননি। ময়মনসিংহের ৩ জন সহ এই বিভাগের হাতে মন্ত্রিত্ব ৫টি। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন
দর্শক হয়ে যাচ্ছি পরের খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হয়েছে বাংলাদেশের নতুন যাত্রা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই সরকারের কাছে হানাহানি মুক্ত নিরাপদ সমৃদ্ধ দেশের প্রত্যাশা করেন সবাই। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও টানাপোড়েনের পর অবশেষে নির্বাচন হলো। তার ভিত্তিতে নতুন সরকারও পেল দেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 50 সদস্যের নতুন মন্ত্রিসভাও কাজ শুরু করেছে। সরকারের প্রধানমন্ত্রী বিশ্লেষকরা মনে করেন, গত কয়েক বছর নানা সংকট মোকাবেলা করা বাংলাদেশের মানুষের এ সরকারের কাছে চাওয়া একটু বেশি। বিভেদ ঘুচিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা করেন সবাই। প্রধান এবং প্রথম সংকট হচ্ছে নিরাপত্তার ইস্যু। আমরা দীর্ঘকাল দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মব সন্ত্রাস হয়েছে। আমরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি নারাই তকবীর স্লোগান দিয়ে মব সন্ত্রাস হয়েছে। আমরা আবার দেখতে চাই না যে বাংলাদেশ জিন্দাবাদ বা তারেক রহমান জিন্দাবাদ বইলা আবার কারোর উপরে হামলা হোক। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। বিপুল জনগোষ্ঠীকে দক্ষভাবে তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, আর এর মাধ্যমে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতিও পূরণ হবে। একটা জরিপ দেখলাম আমি যে অর্থনৈতিক প্রতিশ্রুতি বিএনপিকে তার জয়ে সহযোগিতা করেছে, ওয়ারাস তার প্রতিপক্ষ করছিল জান্নাতের প্রতিশ্রুতি। তো মানুষ বেছে নিয়েছে যে অর্থনৈতিক উন্নয়ন, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে যে তারা অর্থনৈতিক উন্নয়ন চায়, স্ট্যাবিলিটি চায়, শান্তি চায়, মব চায় না। এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে পারে কোনো সরকার, সে সাকসেসফুল হবে। সরকার দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। ইন্ডেক্সটা কতখানি কমিয়ে আনা যায় এবং দৃশ্যমান দুর্নীতিগুলো বন্ধ করা যায়। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। শেষ করব প্রাইম নিউজ। তবে যাবার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ শুরু, মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, জানাবেন সরকারের অগ্রাধিকার। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা, স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গীকার নতুন মন্ত্রীদের। ৭১ আর ২৪-এর চেতনা এবং জনকল্যাণকে প্রাধান্য দেবে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি জামায়াত ইসলামীর। জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। ময়মনসিংহের ফুলপুরে সেনা ট্রাকের সাথে বাসের সংঘর্ষে 2 চালক নিহত। গাজা থেকে 1 মিলিমিটারও পিছু হটবে না ইসরায়েল।